36 ত্রিপাবদের শুভ নববর্ষের সাথে আজ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অধিবেশনের প্রথমেই রয়েছে দুটি স্মৃতিচারণ, এখন আমি সেগুলি পাঠ করছি। স্মৃতিচারণ। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্যা তথা রাজ্য সরকারের মন্ত্রী শ্রীমতী কার্তিক কন্যা দেববর্মার প্রয়াণে স্মৃতিচারণ। আমি গভীর শোক ও বেদনা ভারাক্রান্ত হৃদয়ে এই সভাকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্যা তথা ত্রিপুরা সরকারের প্রাক্তন মন্ত্রী শ্রীমতী কার্তিক কন্যা দেববর্মা আর আমাদের মধ্যে নেই। গত 30শে মার্চ 2026 ইংরেজি তারিখে বিকেল 4:30 নাগাদ আগরতলার ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল প্রায় 72 বছর। শ্রীমতী দেববর্মা 1954 সালে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবন থেকে তিনি সমাজসেবামূলক কার্যকলাপ ও বামপন্থী গণ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীকালে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেন এবং 1993 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে টাকারজলা নির্বাচনী কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। রাজ্যের তৃতীয় বামফ্রন্ট সরকারের আমলে তিনি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিষ্ঠা, সততা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। সমাজের পিছিয়ে পড়া মানুষদের উন্নয়ন, নারী শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ওনার অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। এই সভা শ্রীমতী কার্তিক কন্যা দেববর্মার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে এবং ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজন ও অসংখ্য অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। স্মৃতিচারণ। সুরশ্রম্ভাগ্রী আশা ভোসলে এর প্রয়াণে স্মৃতিচারণ। গভীর শোক ও বেদনা ভারাক্রান্ত হৃদয়ে এই সভাকে অবহিত করছি যে ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি শিল্পী, সুরসম্রাজ্ঞী আশা ভোসলে বুকে সংক্রমণ জনিত জটিলতার পর বহু অঙ্গ বিকল হয়ে গত 12 এপ্রিল 2026 ইংরেজি তারিখে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে 92 বছর বয়সে পরলোকগমন করেন। তিনি 8 সেপ্টেম্বর 1933 সালে মহারাষ্ট্রের সাংলিতে জন্মগ্রহণ করেছিলেন। আশা ভোসলে ছিলেন ভারতীয় সঙ্গীতের এক অনন্য প্রতিভা, এক অমর কণ্ঠস্বর যার সুরের মাধুর্যে প্রজন্মের পর প্রজন্ম মুগ্ধ হয়েছে। আশা ভোসলের প্রয়াণ ভারতীয় সঙ্গীত জগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। তিনি শুধুমাত্র একজন গায়িকা নন, তিনি ছিলেন সুরের এক জাদুকরী শিল্পী, যিনি হিন্দি চলচ্চিত্র সঙ্গীত থেকে শুরু করে বাংলা, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি সহ বহু ভাষায় অসংখ্য অমর গান উপহার দিয়ে ভারতীয় সঙ্গীত ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। ওনার কণ্ঠে প্রেম, বেদনা, উচ্ছ্বাস ও জীবনের নানা অনুভূতির এক অপূর্ব প্রকাশ ঘটেছে। আশা ভোসলের দীর্ঘ কর্মজীবনে তিনি পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকে পুরস্কার সহ বহু জাতীয় ও আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন। তবে ওনার প্রকৃত স্বীকৃতি নিহিত রয়েছে কোটি কোটি মানুষের হৃদয়ে, যেখানে তিনি চিরকাল অমর হয়ে থাকবেন। আশা ভোসলের প্রয়াণে ভারতীয় সঙ্গীত জগৎ এক মহামূল্যবান রত্ন হারালো। সৃষ্টিশীলতা, কণ্ঠস্বর এবং সঙ্গীতের প্রতি ওনার নিবেদন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। বহুমুখী প্রতিভাধর গায়িকা হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। এই শোকের মুহূর্তে এই সভা আশা ভোসলের সুসন্তত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং আমরা প্রার্থনা করছি ঈশ্বর যেন ওনার বিদেহী আত্মাকে চিরশান্তি দান করেন। এখন আমি এই সভায় উপস্থিত সকলকে প্রয়াত কার্তিক কন্যা দেববর্মা এবং আশা ভোসলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ওনাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনায় 2 মিনিট নীরবতা পালন করার জন্য অনুরোধ করছি। স্টার্ট।
শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বিজনেস অ্যাডভাইজারি কমিটির প্রতিবেদন উত্থাপন গ্রহণ। মাননীয় সদস্যগণ, সবার পরবর্তী আলোচ্য বিষয় হলো বিজনেস অ্যাডভাইজারি কমিটির প্রতিবেদন পেশ, বিবেচনা ও গ্রহণ করা। ত্রয়োদশ বিধানসভার নবম অধিবেশনের দ্বিতীয় পর্যায়ের একদিনের অধিবেশন আজ 30 এপ্রিল 2026 ইংরেজি বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। অধিবেশনের বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে সময় নির্ঘণ্ট সুপারিশ করেছে, এই সংক্রান্ত প্রতিবেদনটি সবাই বিবেচনার উদ্দেশ্যে পেশ করার জন্য আমি বিধানসভার উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ সাহেব, ত্রয়োদশ বিধানসভার নবম অধিবেশনের আজ দ্বিতীয় পর্যায়ের একদিনের অধিবেশনে বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য গত 27 এপ্রিল 2026 ইংরেজ তারিখে অনুষ্ঠিত বিজনেস অ্যাডভাইজারি কমিটি সভা থেকে বিভিন্ন কর্মসূচির যে সময় নির্ঘণ্ট সুপারিশ করা হয়েছে, এই সংক্রান্ত প্রতিবেদনটি আমি এখন সবাই বিবেচনার জন্য পেশ করছি। এখন প্রতিবেদনটি হাউজের বিবেচনার জন্য এবং অনুমোদনের জন্য প্রস্তাব উত্থাপন করতে উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ, আমি প্রস্তাব করছি যে বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এই সভা একমত। মাননীয় উপাধ্যক্ষ কর্তৃক প্রস্তাবিত এখন আমি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এই সভা একমত। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যেহেতু না বলার কেহ নেই, অতএব এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। Moving of a notice of motion for discussion in the House. স্যার, মাননীয় স্পিকার স্যার, একটা জরুরি আমার একটা বিষয় আমি দেখুন অনারেবল মেম্বারসগণ, এটা বিষয় নিয়ে শুধু একটা বিষয় নিয়ে আলোচনার জন্য জরুরি একটা বিষয় জাতীয় সড়কের উপর। মাননীয় স্পিকার স্যার, আমি জাতীয় সড়কের উপর একটু বলতে চাই। এখানে কোনো দ্বিধা অবস্থা থাকবে না। বিজনেস অ্যাডভাইজারি সময় এগুলি সব কিছু আলোচনা হয়েছে। না, এটা অনারেবল মেম্বার, এটা জরুরি বিষয়। গাড়ি আটকে গিয়েছিল। এটা কিছু হয়নি, কিছু হবে না। এটা মানে এটা অনুরোধ করছি, না করবেন না। কারণ একটা বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে ডাকা হয়েছে। বিষয়টা অনেক কিছু থাকবে না, এটা পরিষ্কার। অ্যাডভাইজারি কমিটি তো বিএসসি তো আলোচনা হয়েছে, সবাই একমত হয়েছে। কাজে অনারেবল মেম্বারসগণ এটা চাইবেন না, এটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি। মুভিং অফ এ নোটিস অফ মোশন ফর ডিসকাশন ইন দ্য হাউস অ্যান্ড ডিসিশন দেয়ারন। সবার পরবর্তী কার্যসূচি হলো মাননীয় বিধায়িকা তথা সরকারি মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহা রায় সহ 17 জন মাননীয় বিধায়িকা কর্তৃক আনিত যে নোটিশ অব মোশনটি এই সবাই আলোচনাক্রমে গ্রহণের জন্য বিধানসভায় জমা দিয়েছেন, সেটি আমি উল্লেখ করছি। মোশনটি হলো উইথ এ ভিউ to further strengthening and safeguarding the constitutional rights of Indian women, this House calls for the establishment of a consensus among all parliamentary political parties of the country and earnestly urges the central government to take immediate steps to initiate the process of delimitation on the basis of the census of 2011 and simultaneously to undertake renewed efforts to amend the Constitution within bracket 131st Amendment Bill bracket Nari Shakti Bandhan Adhiniyam bracket 2 with the objective of ensuring the implementation of reservation of 1/3 of the total seats for
women in the Lok Sabha and the State Legislative Assembly. ত্রিপুরা বিধানসভার কার্যপ্রণালী ও নিয়মাবলী বিধির 95 নম্বর অনুচ্ছেদ মূলে মুসন্তির গুরুত্ব অনুধাবন করে এই সভায় আলোচনার জন্য আমি সম্মতি প্রদান করেছি। এই মুসন্তি সম্পর্কে আলোচনার motion is to be moved not from the chair but by the government chief whip. Let her allow her to move the motion. Motion you are moving from the chair. Motion to move করবে chief whip, government chief whip. আপনি তো মোশনটা আপনি মুভ করে দিচ্ছেন। Allow her to move the motion. না এখন শুনুন এই মুশান্তি সম্পর্কে আলোচনার পূর্বে আমি সবাই উপস্থিত সদস্যগণের নিচে আকর্ষণ করে একটি বিষয় উল্লেখ করছি। শুধুমাত্র মুশান্তিতে উল্লেখ থাকা মূল প্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনারা গঠনমূলক আলোচনা করবেন বলে প্রত্যাশা করছি। এই বিধানসভার চিরাচরিত ঐতিহ্য গরিমা আপনারা যেভাবে রক্ষা করে আসছেন সেটা খুবই প্রশংসনীয়। এই ধারাবাহিকতা এবারের অধিবেশনেও বজায় থাকবে বলে আমি প্রত্যাশা করছি। প্রসঙ্গক্রমে এই সভাকে উপদেশসভার কার্যপ্রণালী নিয়মাবলী বিধির মোশনটা মুভ করে দিন। Honorable Speaker, sir. করছি এই বিধানসভার চিরাচরিত ঐতিহ্য গরিমা আপনারা যেভাবে রক্ষা করে আসছেন সেটা খুবই প্রশংসনীয়। এই ধারাবাহিকতা এবারের অধিবেশনেও বজায় থাকবে বলে আমি প্রত্যাশা করছি। প্রসঙ্গক্রমে এই সভাকে অবহিত করছি যে The central government to take immediate steps to initiate the process of delimitation on the basis of census of 2011 and simultaneously to undertake renewed efforts to amend the Constitution 131st Amendment Bill Nari Shakti Bandhan Adhiniyam with the objective of ensuring the implementation of reservation of 1/3 of the total seats for women in the Lok Sabha and the State Legislative Assembly. Thank you, sir. আপনাকে একটু হেল্প করে দিচ্ছি। এখন কারা কারা আলোচনা করবে টোটাল মেম্বার সংখ্যা যদি পেয়ে যান তাহলে যে আপ টু 5 PM 3 ঘন্টা 5 ঘন্টা আছে, 300 মিনিটে ভাগ করে আলোচনা করে ফেলবে। এটা এখন সব দল মানে যারা আলোচনা অংশগ্রহণ করবে তাদের লিস্টটা পেলে আমাদের সুবিধা হবে। ইন দ্য মিন টাইম মোবাইল অলরেডি স্টার্ট করে দেবেন ওনার বক্তব্য। এখন আমি মুশান্তি অন্যতম প্রস্তাবক তথা সরকারি মুখ্য সচেতক মহোদয়াকে মুশান্তির উপর আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়ে আপনি যে বিশেষ অধিবেশন আহ্বান করেছেন তার জন্য আপনাকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই আইন এই দেশের মহিলাদের জন্য, যারা দেশের অর্ধেক আবাদী, যারা দেশের অর্ধেক ভোটার, যারা সরকার গড়তে এগিয়ে আসেন, তাদের আইনি অধিকার দেওয়া, সাংবিধানিক অধিকার দেওয়ার জন্য এক বিশেষ আইন দেশের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার যে দেশে চলছে সেই আইন 2023 সালের সেপ্টেম্বর মাসে পাশ করা হয়েছে লোকসভা এবং রাজ্যসভায়। কিছু বিশেষ সংশোধনীর জন্য 2026-এর 16 এপ্রিল থেকে 18 এপ্রিল একটি লোকসভার অধিবেশন আহ্বান করা হয়েছে। সেখানে আমরা সকলে অবহিত আছি যে কিভাবে কংগ্রেস নেতৃত্বে যে বিরোধী জোট তারা এই বিলকে প্রত্যাখ্যান করেছেন। তারপর আপনি আপনার উদ্দেশ্যে আমরা যারা মহিলা বিধায়ক রয়েছি এবং আরো অনেক বিধায়ক, প্রায় 17 জন বিধায়ক, আপনাকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি যে একটি বিশেষ অধিবেশন আহ্বান করুন। এই রাজ্যের অর্ধেক আবাদী যারা, অর্ধেক ভোটার যারা, তাদের স্বার্থের জন্য এই বিধানসভায়, এই পবিত্র বিধানসভায় একটি গুরুত্বপূর্ণ আলোচনা অত্যন্ত প্রয়োজন। আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনি আমাদের এই দাবি, আমাদের এই অনুরোধকে
সম্মতি দিয়ে এই বিধানসভার অধিবেশন আহ্বান করেছেন। মাননীয় বিরোধী দলনেতা সহ বিরোধী বেঞ্চের এবং ট্রেজারি বেঞ্চের সদস্যরা যারা বিজনেস অ্যাডভাইসরি কমিটিতে রয়েছেন তারাও বিশেষভাবে এই অধিবেশনের জন্য সম্মতি প্রদান করেছেন। তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, বিশেষ করে বিরোধী দলনেতার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। স্যার, নারী শক্তি বন্ধন অধিনিয়ম একটি যুগান্তকারী আইন, যার লক্ষ্য হলো দেশের লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্য 33% সংরক্ষণ দেওয়া এবং রাজনীতিতে প্রতিনিধিত্বে লিঙ্গের সমতা প্রণয়ন করা। যেটা আমি বলেছিলাম যে 2023 সালের সেপ্টেম্বর মাসে এই নারী শক্তি বন্ধন অধিনিয়ম আইন প্রথমে বিল, সেটা লোকসভায় এবং রাজ্যসভায় ভোটাভুটিতে এবং সংখ্যাগরিষ্ঠতায় সেই বিল পাশ হয়েছে এবং রাজ্যসভায় সর্বান্তকরণে এই বিলটিকে সমর্থন করেছে এবং লোকসভায়ও 2 জন সদস্য বাদ দিয়ে বাকি সদস্য যারা উপস্থিত ছিলেন সেই বিলের প্রতি সম্মতি প্রকাশ করেছিলেন এবং তার শেষ পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অ্যাসেন্ট নিয়ে এই বিলটি আইনে পরিণত হয় এবং সংবিধান সংশোধনের মাধ্যমে সেগুলি অন্তর্ভুক্তি হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বিলটি যখন লোকসভা এবং রাজ্যসভায় পাশ করা হয় তখন বিরোধী দল থেকে দাবি জানানো হয়, মতামত দেওয়া হয় লোকসভায় এবং রাজ্যসভায় যে এই বিলটি কার্যকরী করতে কেন 2029-এর অপেক্ষা করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব এই বিলটি যেন আইনে রূপান্তরিত করে তার চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয়, অর্থাৎ তার কার্যকারিতা শুরু করা যায়। 2029-এর আগেই তারা সেটা চেয়েছিলেন। এই নারী শক্তি বন্ধন অধিনিয়মের উপর আলোচনা, পর্যালোচনা, মন্থন সবকিছু করা হয় এই তার চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির যে সরকার কেন্দ্রে চলছে সেই সরকারও চাইছেন যে এই সরকার মহিলাদেরকে তাদের অধিকার, তাদের সাংবিধানিক অধিকার তাদেরকে প্রদত্ত করা হোক। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী শক্তির উপর কতখানি আস্থা রাখেন তার প্রত্যেকটি কেন্দ্রীয় যোজনার মাধ্যমে আমরা সেটা বুঝতে পারি। প্রধানমন্ত্রী আবাস যোজনা এবার মহিলাদের নামে, শৌচালয় নারীদের নামে, তারপর মহিলাদের আত্মনির্ভর করার জন্য লাখপতি দিদি থেকে শুরু করে বেটি বাঁচাও বেটি পড়াও বিভিন্ন যোজনায় আমরা দেখেছি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং শেষ পর্যন্ত তিনি চেয়েছেন রাজনৈতিকভাবে মহিলাদেরকে যাতে গুরুত্ব দেওয়া হয়, মহিলারা যাতে দেশের আইনি সভায় তারা যেন প্রতিনিধিত্ব করে তাদের কণ্ঠস্বরকে যেন তারা এই দেশ নির্মাণে, বিকশিত ভারত নির্মাণে তারা যেন ভূমিকা নিতে পারেন। আমাদের মনুসংহিতায় আছে যত্র নারীস্ত পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, যত্রই তাস্ত ন পূজ্যন্তে সর্বাস্ত ত্রাফলা ক্রিয়া। অর্থাৎ যেখানে নারীরা পূজিত হন, অর্থাৎ শ্রদ্ধা ও সম্মানের লাভ করেন, সেখানে দেবতারা আনন্দিত হন, আর যেখানে তারা সম্মান পান না সেখানে সমস্ত কাজই নিষ্ফল হয়। প্রধানমন্ত্রী সেটা অনুধাবন করে মহিলাদেরকে দেশের রাজনীতিতে এবং রাজ্য বিধানসভায় মহিলাদেরকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার জন্য নারী শক্তি বন্ধন অধিনিয়ম এনেছেন। কি ছিল সেই বিলে আমরা সবাই জানি, তবে একটু রিফ্রেশ আমরা করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সেখানে দেশের লোকসভায় এবং বিভিন্ন রাজ্যের রাজ্য বিধানসভাগুলিতে 33% মহিলা রিজার্ভেশন এবং ST SC রিজার্ভেশন যেভাবে রয়েছে তার মধ্যে এই 33% SC ST ওমেনদেরকে সুযোগ দেওয়া, অর্থাৎ রিজার্ভেশন উইদিন রিজার্ভেশন। তারপরেও সেখানে কি ছিল? সেখানে ছিল যে পরবর্তী যে সেন্সাস বা জনগণনা আদমশুমারি জনগণনার ভিত্তিতে 2026 সালে যেটা শুরু হয় তার ভিত্তিতে সে কাজ সম্পন্ন হলে এলাকা পুনর্বিন্যাস অর্থাৎ ডিলিমিটেশনের মাধ্যমে এই বিল কার্যকরী হবে এবং এই বিলের সময়সীমা 15 বছর পর্যন্ত থাকবে। তারপর সংসদ যখন সেটা সংশোধনী করে
যদি সময়সীমা বাড়ান সেটা বাড়বে এবং এই আসনগুলি রোটেশন অনুযায়ী চলতে থাকবে as directed by the parliament। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিলের উপর অনেক চর্চা করেছেন, মন্থন করেছেন এবং বিরোধীদের যে দাবি ছিল 2029-এর আগে এই বিলকে আইনে রূপান্তরিত করে তাকে কার্যকরী করা, এই চূড়ান্ত রূপদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার 2026 সালের 16 থেকে 18 এপ্রিল এক বিশেষ অধিবেশন আহ্বান করেছেন, যেখানে 2011-র যে জনগণনা তার ভিত্তিকে প্রাধান্য দিয়ে ভিত্তি বৎসর ধরে সেই ডিলিমিটেশনের ভিত্তিতে এই বিলকে চূড়ান্ত রূপদান অর্থাৎ কার্যকরী করার জন্য প্রয়াস নিয়ে একটা সংশোধনী বিল এনেছে। আমরা কি দেখলাম, লোকসভায় প্রতিপক্ষ নেতা শ্রী রাহুল গান্ধী মহোদয় এবং ইন্ডি জোট এই বিলের বিরোধিতা করছেন এবং এই বিলের যে বিরোধিতা শুধুমাত্র পদক্ষেপ কি হবে, প্রসিডিউরটা কি হবে তার বিরুদ্ধে নয়, সম্পূর্ণ মহিলাদের ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে 33% মহিলা রিজার্ভেশন তারা মেনে নিতে পারেননি, তারা তার বিরোধিতা করেছেন। 130 জন সদস্য এই ভোটাভুটিতে এই বিল নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেছিলেন, তার মধ্যে 56 জন ছিলেন মহিলা সদস্যা, যাদের উচিত ছিল এই বিলকে পূর্ণাঙ্গভাবে সমর্থন করা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা এই বিলকে সমর্থন করেননি। তারা এই বিলের বাস্তবায়নের বিরুদ্ধে পদ্ধতিগত ত্রুটি বা কি এই নিয়ে আলোচনা না করে সরাসরি এই মহিলা সংরক্ষণের বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহ, যিনি লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে এক ব্যক্তি এক ভোট এক মূল্য, এই নীতিটি বাস্তবায়ন করা, যে নীতিটি আমাদের গণতন্ত্রের ভিত্তি হিসেবে গণপরিষদে কর্তৃক নির্ধারিত হয়েছিল, তিনি আলোচনায় করেন যে একটি ভারসাম্য অন্তর্ভুক্তিমূলক এবং বাস্তবসম্মত গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলার দায়িত্ব সংবিধান সরকারকে অর্পণ করেছে, আর বর্তমানে সেই দায়িত্বটি পালন করছেন নরেন্দ্র দামোদর দাস মোদীজি। আমরা কি দেখলাম যে 2011 সালের যে জনগণনা, সেই জনগণনার ভিত্তিতে যদি এই নারী শক্তি বন্ধন অধিনিয়মকে লাগু করতে হয়, তার জন্য এলাকা পুনর্বিন্যাস লোকসভার আসন বর্ধিত করা অত্যন্ত প্রয়োজন, কারণ মূল বিলেই ছিল যে এক্সিস্টিং স্ট্রাকচারকে পরিবর্তন না করে সেটাকে ঠিক রেখে আসন বর্ধিত করে মহিলাদের রিজার্ভেশনকে চালু করা, সেটা ছিল মূল বিষয়। আমরা কি দেখলাম যে বিরোধী দল কংগ্রেস সহ গোটা ইন্ডি জোট এই বিলের বিরোধিতা করেছেন। আমরা 2001 সালে 84তম যে সংবিধান সংশোধন কার্য করা হয়, সেখানে বলা হয়েছিল যে 2026 সাল পর্যন্ত আসনের সংখ্যা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়েছিল। তার জন্যই এটাকে সংশোধনী এনে যাতে এর আগে আমরা লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি করতে পারি, তার জন্যই এই সংশোধন আনা হয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম যে বিরোধী দল, বিশেষ করে কংগ্রেস দল, তারা কি চাইছেন, তারা চাইছেন কাস্ট সেন্সাস, তারা চাইছেন মুসলিম মহিলাদের সংরক্ষণ, কিন্তু আমাদের সংবিধান কোনোভাবে ধর্মের ভিত্তিতে সংরক্ষণকে মান্যতা বা স্বীকৃতি দেয় না। যে সংরক্ষণ জন্মসূত্রে প্রাপ্ত হয়, অন্যভাবে এর কোনো অর্জন করা যায় না, সেটা জানা সত্ত্বেও কংগ্রেস দল এবং তার ইন্ডি জোট এই শুধুমাত্র এই প্রক্রিয়াটাকে, নারী শক্তি বন্ধন অধিনিয়ম এই প্রক্রিয়াটাকে বিলম্বিত করার জন্য তারা এই বিভিন্ন বিষয় তারা উত্থাপন করেছেন এবং সরাসরি এই সংশোধনীর বিরুদ্ধে তারা ভোটাভুটি করেছেন। আমরা যদি বিগত দিনের ইতিহাস আমরা দেখি, লোকসভা এবং রাজ্যসভা এবং বিভিন্ন রাজ্য বিধানসভায় আমরা যদি দেখি যে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 2014 সালে যে সরকার গঠিত হয়েছিল, সেখানে 10 জন মহিলা মন্ত্রী ছিলেন
বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টি মহিলাদের উপর কতখানি ভরসা রাখেন। তার জন্য আমরা দেখেছি যে দিল্লিতে সেই সময় আমাদের সুষমা স্বরাজই দিল্লির মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছিলেন এবং তিনি দৃঢ়তার সঙ্গে তিনি কাজ করেছিলেন। শ্রীমতী উমা ভারতী হয়েছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, শ্রীমতী বসুন্ধরা রাজে সিন্ধিয়া রাজস্থানের মুখ্যমন্ত্রী এবং শ্রীমতী আনন্দীবেন প্যাটেল হয়েছিলেন গুজরাটের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। কিন্তু আমরা যদি কংগ্রেসের ইতিহাস দেখি তাহলে দেখবো একমাত্র দিল্লি ছাড়া তাও কে ছিলেন মুখ্যমন্ত্রী? শ্রীমতী শীলা দীক্ষিত ছিলেন সেদিনের মুখ্যমন্ত্রী। তার পরিচয় কি আমরা সবাই জানি। তার পরিচয় কি, তিনি কোন ঘরানার এবং কার পরিবার থেকে উঠে এসেছিলেন আমরা সেটা জানি। কিন্তু কংগ্রেস কোনোদিনই মহিলাদের উপর আস্থা রাখতে পারেননি। আজও সেটা লোকসভায় তারা দেখিয়েছেন যে তারা মহিলা বিরোধী, তারা নারী বিরোধী, নারীদের এগিয়ে যাওয়ার, নারীদের অগ্রগতি তারা চান না। তার জন্য সংসদে তার বিরোধিতা করে তার বিপক্ষে ভোট দিয়েছেন। আমি একজন মহিলা বিধায়ক হিসাবে আপনাদের সামনে আজকে যে দাঁড়িয়েছি সেটা ভারতীয় জনতা পার্টি আমাকে এই সুযোগ করে দিয়েছে। আজকে গোটা দেশে প্রায় 14 লক্ষ মহিলা গ্রাম পঞ্চায়েতে প্রতিনিধিত্ব করছেন এবং সুন্দরভাবে তারা কাজ করছে। কোথাও তাদেরকে শুধুমাত্র মহিলা হওয়ার অপরাধে তাদেরকে কখনো কোনোদিন কোনো কটূক্তি শুনতে হয়নি, তারা কাজ করে যাচ্ছে। শ্রীমতী দ্রৌপদী মুর্মু এই প্রথম দেশের কোনো আদিবাসী মহিলা রাষ্ট্রপতি, যেটা ভারতীয় জনতা পার্টির সরকারের সমর্থনে তিনি সে দেশের প্রধান রাষ্ট্রপতি হিসেবে আসন অলঙ্কৃত করছেন। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মহিলা সশক্তিকরণ, নারী শক্তি অগ্রমণের কাজ করে যাচ্ছেন। আমাদের প্রিয় কবি, বাংলার কবি নজরুল বলেছেন, এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই ভারতকে যদি বিশ্বের দরবারে নিয়ে যেতে হয়, এই ভারতবর্ষকে যদি বিকশিত ভারত করতে হয়, তাহলে পুরুষের পাশাপাশি মহিলাদেরকেও এগিয়ে নিয়ে যেতে হবে। সংবিধানে তো রয়েছে ইকুয়ালিটি বিফোর ল, কিন্তু আমরা রাজনীতিতে দেখি যে মহিলাদের কিভাবে মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য আইন তৈরি করতে হয়েছে স্বাধীনতার এত বছর পরে। মহিলা ক্ষমতায়নে বিরোধী দল বিশ্বাস করে না। এই চিরসত্যটি যেটা যে এ বার্ড ক্যানট ফ্লাই উইথ এ সিঙ্গেল উইং, একটি পাখি যেমন একটি ডানার উপর ভর করে চলতে পারে না, তেমনি এই সমাজ ব্যবস্থাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, নারী এবং নর সবাইকে সমানভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এই চিরসত্যটি বোঝার জন্য ইউনিভার্সিটির ডিগ্রির প্রয়োজন হয় না, রকেট সায়েন্স জানতে হয় না, শুধু দরকার মানসিকতা, যেটা বিরোধী দলের সদস্যদের বা বন্ধুদের এই মানসিকতা আমরা দেখতে পাইনি। মানুষের কল্যাণ তাদের ভাবনার বিষয় নয়, ফলে একজন মহিলা মুখ্যমন্ত্রীর দলও এই লোকসভায় এই বিলের বিরুদ্ধে, এই সংশোধনীর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে, বিরোধিতা করেছে। তাদের একটাই লক্ষ্য নরেন্দ্র মোদী নয়, ফলে একজন মহিলা মুখ্যমন্ত্রীর দলও এই লোকসভায় এই বিলের বিরুদ্ধে, এই সংশোধনীর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে, বিরোধিতা করেছেন। তাদের একটাই লক্ষ্য, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রীকে বিরোধিতা করতে হবে, তার যে কোনো কাজের বিরোধিতা করতে হবে, সেটা জনকল্যাণেই হোক না কেন। এবং তারা মনে করেন যে এই বিরোধিতা করে তারা রাজনীতিতে টিকে থাকবেন, ভোটে জয়লাভ করে তারা ক্ষমতায় বসবেন। তারা তাদের পরিবারের মহিলাদের তো এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু দেশের মহিলাদের এগিয়ে নেওয়ার জন্য তারা কোনো সংকল্প নেই তাদের। অথচ দেশের প্রধানমন্ত্রী যখন সংকল্প নিয়েছেন 2014, 2019 সালে আমাদের যেটা নির্বাচনী যে ইস্তাহার, সেই ইস্তাহারই ছিল যে মহিলা সংরক্ষণ বিল এই সরকার আনবে, এবং মোদিজি যে বচন দিয়েছেন মহিলাদের প্রতি, সেই বচন রাখার জন্যই নারী শক্তি বন্ধন অধিনিয়ম তিনি লোকসভা এবং রাজ্যসভায় পাশ করিয়েছেন। কিন্তু কিছু সংশোধনী, শুধু সময়টা কবে তা কার্যকর হবে, কবে তার চূড়ান্ত নীতি প্রয়োগ করা যাবে, সেটার জন্য কিছু সংশোধনী এনেছিলেন, যেটা আমাদের বিরোধী বন্ধুরা তার বিরোধিতা করে নারী অগ্রগতির পথে কাঁটা বিছিয়ে দিয়েছেন। আজকে
এই বিল যাতে ভবিষ্যতে পাশ করানো যায়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বিল যাতে পাশ করানো যায় আমরা আমাদের দলের পক্ষ থেকে বিভিন্নভাবে আমরা জনমত তৈরি করছি, আমরা আলোচনা রাখছি কেন এই মহিলা বিল পাশ করানো দরকার। তাই আমি মনে করি একজন মা হিসাবে, একজন মেয়ে হিসাবে, একজন স্ত্রী হিসাবে, একজন বোন হিসাবে যে মহিলা সংরক্ষণ বিল 33% রিজার্ভেশন এই দেশকে বিকশিত ভারত করতে হলে অত্যন্ত প্রয়োজন। আমরা আওয়াজ তুলব, এই গোটা রাজ্যের মহিলাদেরকে আমরা একত্রিত করে আমরা আওয়াজ তুলব। আমরা বলতে চাই ফুল নেহি চিঙ্গারি है, फूल नहीं चिंगारी है, ये भारत की नारी है, इनके अधिकार की बारी है, वचन पूर्ति के इस शरण में बारित करना इस सदन की जिम्मेवारी है। महोदय, আমরা ভারতবাসী, আমরা কালী আর 2-3 মিনিট মহোদয়, আমরা ভারতবাসী, কালী দুর্গা আমাদের আরাধ্যা দেবী, আমরা মেয়েরা তাদেরই জাত। আমরা চাইলে কিন্তু এই কাজটা করতে পারি যে পুরুষতন্ত্রে যারা বিশ্বাস করে, মেয়েদেরকে যারা পিছিয়ে রাখতে চায়, তারা এর বিরোধিতা করলে দেশের মহিলারা তাদের ক্ষমা করবে না। আগামী দিনে ভোটেই এই দেশের মহিলারা জবাব দেবে। কবি পুষ্পমিত্র উপাধ্যায়ের কবিতার মাধ্যমে যদি বলতে চাই, শোনো দ্রৌপদী শস্ত্র ওঠালো, শোনো দ্রৌপদী শস্ত্র উঠালো, अब गोविंदा नहीं आएंगे, छोड़ो मेहंदी खर्च संभालो, खुद ही अपना चीर बचा लो, दूध बिछाए बेचे शकुनी, सुनो मस्तक सब बिक जाएंगे, सुनो द्रौपदी शस्त्र उठालो, अब गोविंदा ना आएंगे। সুতরাং আমাদের গোটা দেশের মহিলাদেরকে এর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, বিরোধী শক্তির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, কংগ্রেসের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, গোটা ইন্ডি জোটের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, যারা মহিলা অগ্রগতির পক্ষে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, যারা এই মহিলা বিলকে পাশ করতে দিচ্ছে না, তাদের বিরুদ্ধে আমাদের জনমত তৈরি করতে হবে। আসুন আজকে এই বিধানসভা থেকে আমরা সমস্ত বিধায়ক যারা রয়েছি, যারা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি, শুধুমাত্র মুখে ফুলজুরি বা বাগাড়ম্বর নয়, যারা প্রকৃত অর্থে আমরা নারী ক্ষমতায়নে বিশ্বাস করি, আসুন আমরা একটা রেজলিউশন নেই এবং দেশের প্রধানমন্ত্রীকে রাজ্য বিধানসভার পক্ষ থেকে এই রেজলিউশন প্রেরণ করে আমরা জানান দিতে পারি ত্রিপুরা রাজ্যও রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে নারী সংরক্ষণ বিল, নারী শক্তি অধিনিয়ম বিলের পক্ষে ত্রিপুরাবাসী রয়েছেন। এই বার্তা আমরা যেন দিতে পারি। আবারও আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই গোটা হাউসে যারা রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ট্রেজারি বেঞ্চের সমস্ত সদস্য এবং আমাদের মাননীয় উপাধ্যক্ষ, বিরোধী দল নেতা সহ প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। জয় হিন্দ। ধন্যবাদ। এখন নারী শক্তি বন্ধন অধিনিয়ম সম্পর্কে বক্তব্য রাখবেন ত্রিপুরা মথার তরফ থেকে নন্দিতা দেববর্মা রিয়া। অনারেবল স্পিকার স্যার খোলমকার যতন তিনি যে মোশন দুজাংমান যে হাউস অফ ডিসকাশন খানা বাকি সুযোগ বিমানি বাগে যে মোশন তিনি শ্রীমতী কল্যাণী রয় অনারেবল চিফ হুইপ যে মোশন তুমানি যে মহিলা সংরক্ষণ যে আইন নতুয় অম বেলায় নাংকুমানি আং এস এ বুড়ি হিসাবে একজন মহিলা রিপ্রেজেন্টেটিভ MLA হিসাবে ও বিল তিনি বেলাইখানা আং নাংজাকা थांनाय 17 एप्रिल 2026 इन भारतवर्ष जे ओ बिल न लोकसभाव 131तम संविधान संशोधन खायनानै जे पास खायजामोन ओ बिल न बेलायखाय दिनै आं समर्थन खालायो तमा इनके थांनाय अनेक बছর आगे निसिमिन तिनी BC इलेक्शन बोले तिनी TDC अंडर जे BC इलेक्शन तंगमानी BC इलेक्शन 587 BC जे रिजर्व अब जगह ओ जे महिला संरक्षण जे
buri rok ni tiye aro chairman member bacanani obo already si chalu ongjak hingke ang je naimani o je o bill no 2023 ni simise lok sabha o bill 30,000 kintu tak sokphano je o bill no karjokori khlaijayako kitang nai nok mankha biji election rogole chini mohila je jagao buri member bacanani chairman bacanani abo reserve already chalu ongjak hingke ang belai khai tini o 2026 teisho o bill no songshadon khlaiye khainan bagi je lok sabha kokti samani no ang belai khai as a buri hisabe sang tabo chini 60 Bidhan Sabha seat matro 60 division tabo delimitation 2011 no delimitation umani pore ongyako hangkai onek bochor poreo je naimani sikango Bidhan Sabha delimitation ungkhangke no Bidhan Sabha seat barobo ang nayo o delimitation no kahama klai 2026 o delimitation obo kahama kaye BC protect elaka naye je onekta Bidhan Sabha kotor chikon কিন্তু লোকসভা গোবাং কম হাইকে তঙ্গো কিন্তু ও delimitation ঠিক ভাবে খায়ে নাইনাংতং নাইয়ে যে জায়গাও বিধানসভা কতর গাঙ্কে দেইসা যিনি বিধানসভা নি সিট ব বারগনানি অব খুব দরকার হিংকে চিনি বুড়ি রংনি যেভাবে বেশি ও চালু খাইমা হাই বুড়ি রংনি রিজার্ভ বিধানসভা হাইকে খাইতে দরকার হিংকে খাইমানি বিসিঙ্গব চিনি অনেকজন বুড়ি রং তা ফোন সে চিনি বিধানসভা মহিলানি সংরক্ষণ হিলে কক্তি সাজাগো কিন্তু তা গছিনি বিধানসভা 60 আসননি বিসিঙ্গ বুড়ি রংনি মন্ত্রী মাত্র তাবো হচ্ছে একজন যে খাই যাব হাঙ্কা আং অমরতি যেহেতু তিনি অ বিধানসভা পবিত্র বিধানসভা কক্তি সাজাকা আং বেলাই খাই নাংজাকমানি বাগে চিনি বুড়ি রং তেইসা 33% যে সংরক্ষণ তংমানি বিসিঙ্গ চিনি বুড়ি রং তেইসা মন্ত্রী সভা রব সুযোগ রিনান বাগে বেলাই নাংমানি আং অমর আং Assembly Kok Srinama Sungo, and guess Ani Montobo, and Honorable Speaker Sir, Tini Belai K J Songrokon Nikok Samano, Jehetu Tini Mushono Tuzaka, Ani Torokhoite, O Bidhan Sabha, and O Bilno Belai K Nangzage, and Somorton Playo. Thank you. অনেক ধন্যবাদ মাননীয়াকে উনি ঠিক সময়ের মধ্যে আপনি আপনার মন্তব্য রেখেছেন ভালো একটা মন্তব্য এখন আমি এই নারী শক্তি বন্ধন অধিনিয়ম সম্পর্কে আলোচনা করার জন্য শ্যামল চক্রবর্তীজিকে সিপিএমের তরফ থেকে আমি অনুরোধ করছি এবং সময়ের প্রতি অবশ্যই নজর রাখবেন ধন্যবাদ অনারেবল স্পিকার স্যার আজকে এখানে যে মোশনটা এসেছে প্রথমত আমি বলবো যে মাত্র 15 দিন আগে লোকসভাতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত যা হবার হয়েছে তার ঠিক 15 দিন পরেই এখানে এই বিধানসভায় সেশন করে এই মোশনটা আনার কোনো প্রয়োজনীয়তা ছিল বলে আমি মনে করছি না এবং এই মোশনটা আনার সময়ে প্রারম্ভিক আলোচনায় যেটা অ্যাড্রেস করেছেন কিন্তু আলোচনার মধ্যে বিরোধী দলকে দায়ী করে এবং নারী শক্তি বিরোধী এই ধরনের বলে ওনার মোশনটা সেখানে এনেছেন আমি প্রথমে বলবো যে মহিলা রিজার্ভেশন বিল 1 মিনিটের মধ্যেই পাস হয়ে যাওয়া দরকার এই সম্পর্কে কোনো রকম বাধা বিপত্তি আমাদের দিক থেকে নেই এমনকি 33 না আমাদের পার্সেন্টেজ এখন আছে দেশের মধ্যে 48.5 মহিলাদের যা রেশিও আছে জনগণের
তাহলে 48.5 হলো আপত্তি নেই, 50 হলো আমাদের আপত্তি নেই, এবং 50 আমাদের এখানে চালু আছে। আমাদের সময় আমরা করেছি, আমাদের সময় আমরা করেছি এখানে, হ্যাঁ, ত্রিস্তর পঞ্চায়েত, নগর পঞ্চায়েত 50 আমরাই তো করেছি। তাহলে আমাদের কোনো আপত্তি নেই 50 হলে পরে। কিন্তু যেখানে আমাদের বলা হচ্ছে যে আমরা মহিলাদের এই বিলটা সম্পর্কে বিরোধী, আমি উল্টো একুজ করব যে শাসক দল আন্তরিকভাবে চায় না মহিলা সংরক্ষণ বিল পাস তো হয়েছে 2023-এ। এটা শুধু একটা লাইন ডিলিট করে দিলেই তো হয়ে যায়, তাহলে পরে এটা চালু হয়ে যায়। তো সেদিক থেকে মহিলাদের শুধুমাত্র বিধানসভায়, লোকসভায় সংরক্ষণ করেই তাদের সামগ্রিক উন্নতি হবে এটা আমরা মনে করি না। তাদের শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, এই সবগুলি বিষয়ে সামনের দিকে সেখানে এগিয়ে নিয়ে যেতে হবে। সেখানে যদি একটু আমরা দেখি তাহলে দেখবেন রেশিওতে শিক্ষায় অনেক পিছিয়ে আছে মহিলারা। গভর্নমেন্ট জবের দিকে যদি দেখি তাহলে দেখবেন স্যার, সেন্ট্রাল গভর্নমেন্টে এখন মোর এন্ড লেস 30,87,000 এমপ্লয়ি আছে। তাতে মহিলাদের সংখ্যা হলো 3,37,439, নিয়ার অ্যাবাউট 11% কর্মসংস্থানের দিক থেকে। আর যেভাবে বলছিলেন যে সব বিজেপি বা নরেন্দ্র মোদীরা সাংঘাতিকভাবে মহিলাদের এই সমস্ত সংরক্ষণ শিক্ষা দারুণভাবে চায় বা নিয়েছে, অনেক মুখ্যমন্ত্রী কথা বলেছেন। আমি বলছি 2022 সালে যে নির্বাচন হয়েছে গুজরাটে বিধানসভায়, সেই নির্বাচনে যারা জনপ্রতিনিধি 182 জনের মধ্যে মাত্র 15 জন মহিলা প্রতিনিধি, গুজরাটে যেটা মডেল আপনার, তাতে অনলি 8.2%, less than West Bengal, Kerala and other states. তাহলে পরে যে কথাটা বলা হচ্ছে যে এইটা কিন্তু ঠিক না, এটা ঠিক না। এখানে পলিটিক্যালি একটা বিষয় মহিলা সংরক্ষণ আসনের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে, সেটা হলো ডিলিমিটেশন, সেন্সাস এবং ডিলিমিটেশন। এটার সাথে মহিলা সংরক্ষণ বিলের কোনো সম্পর্ক নেই। মহিলা সংরক্ষণ বিল একদম আলাদা, এই সেন্সাস ডিলিমিটেশনের সাথে এটার কোনো সম্পর্ক নেই। কিন্তু এটাকেও ঢুকিয়ে দিয়ে পাস করানোর জন্য চেষ্টা হয়েছে, এই কারণেই বিরোধিতা করা হয়েছে, নাহলে বিরোধিতার তো কোনো প্রশ্নই নেই। তো যাই হোক, আমাদের তো বিরোধী দলনেতা আলোচনা করবেন, আমি সেদিকে যাব না। আমি বলবো আপনারা একটু দেখুন যে 2014 সালে বিজেপি যখন দেশের ক্ষমতায় আসে, তার আগে যে ম্যানিফেস্টো, তার মধ্যে পরিষ্কারভাবে বলা আছে আমরা যদি ক্ষমতায় আসি দেশে, তাহলে পরে আরো কতগুলি বিষয়, 2 কোটি বেকারের চাকরি, বৎসরে 15 লক্ষ টাকা করে মানুষকে দেওয়া, এর সাথে ফার্স্ট প্রায়োরিটির মধ্যে থাকবে এই মহিলা সংরক্ষণ বিল, 33% রিজার্ভেশন। 2014 সালে লোকসভা নির্বাচনে বিজেপি দল এই নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই নির্বাচনে তাদের যে এলাই, তাদেরকে নিয়ে 336টা আসন দখল করে শুধুমাত্র বিজেপি পায় 282টা আসন। কিন্তু
নির্বাচিত হওয়ার পরে 2014 থেকে 19 এই যে 5টা বছর একটি শব্দ উচ্চারণ করেনি এই মহিলা বিল সম্পর্কে। সেখানে বিজনেসের মধ্যে সেটা লোকসভায় নিয়ে আসা হয়নি, একটি শব্দ সেখানে উচ্চারণ করেনি। যদি করত তাহলে ফার্স্ট টার্মেই তো পাস হয়ে যেত। 19 লোকসভায় মহিলাদের জন্য সংরক্ষণ হয়ে যেত এবং তাতে এখন যে স্ট্যাটাস আছে তাতে 180 জন মহিলা নির্বাচিত হতে পারতেন 19 লোকসভা নির্বাচন। এখন যার সংখ্যা আছে 1917 সালে বর্ষাকালীন অধিবেশনে 2017 সালে লিস্ট অফ বিজনেসে মহিলা সংরক্ষণ বিল অন্তর্ভুক্ত করার জন্য তখনকার রাজ্যসভার সাংসদ সীতারাম ইয়েচুরি সরকার উনি দাবি জানিয়েছিলেন এটা লিস্ট অফ বিজনেসে নিয়ে আসার জন্য এবং পাস করার জন্য, কিন্তু সরকার পক্ষ এটাকে খারিজ করে দেয়। এটা উত্থাপন করতে সম্মত হয়নি। 2018 সালে জুলাই মাসের অধিবেশনে, লোকসভার অধিবেশনে পি.কে. শ্রীমতী সাংসদ সদস্যা শ্রীমতী পি.কে. শ্রীমতী সিপিআইএম এমপি জরুরি বিষয় হিসাবে এই বিষয়টা আবার উত্থাপন করেন, এটা লিস্ট অফ বিজনেসে এনে পাস করানোর জন্য। ওই সময়ে সংসদের বিভিন্ন রাজনৈতিক দলের যে সাংসদরা তারা সাপোর্ট করে যে হ্যাঁ নিয়ে আসুন, নিয়ে আসে, পাস করলে পরে 19 লোকসভায় সেখানে এটাকে কার্যকরী করা যায়। কিন্তু আমরা দেখেছি যে এটা লোকসভায় শাসক দল সেখানে মানেনি এবং এটাকে নিয়ে আসা হয়নি, যার জন্য 2019 এটা কার্যকরী হয়নি। 2019 কার্যকরী হলে বর্তমান লোকসভায় যে সদস্য সংখ্যা আছে তাতে 180 জন সাংসদ মহিলা সেখানে যেতে পারতেন, কিন্তু শাসক পক্ষের জন্য সেটা কার্যকরী হয়নি। তখন এখানে মহিলা এমপিরা যারা ছিলেন তারা ব্যাপকভাবে সেখানে বিক্ষোভ করেন, তারা ধর্নায় বসেন, সারা দেশের মহিলারা তাতে বঞ্চিত হন। তো 2019 লোকসভা ভোটও এটা হলো না, প্রতিশ্রুতির সাথে এটার কোনো মিল সেখানে ছিল না। কিন্তু 2019 লোকসভা নির্বাচনের আগে একটা ঘটনা ঘটলো। সারা দেশে যখন মহিলা বিল নিয়ে উত্তেজনা, তখন পুলওয়ামার ঘটনা ঘটলো, মানুষের মাইন্ড চলে গেল অন্যদিকে, এই বিষয়গুলি সামনে সেখানে এলো না। 2019 নির্বাচনে আরো শক্তি নিয়ে, আরো বেশি শক্তি নিয়ে, পুলওয়ামার ঘটনাকে কেন্দ্র করে আরো বেশি শক্তি নিয়ে দেশের ক্ষমতায় এলো বিজেপি। তারা এককভাবে 303টি আসন সেখানে দখল করলো এবং এনডিএ পেল 353টি আসন। এটা ছিল সবচেয়ে বড় মেজরিটি। কিন্তু মহিলা সংরক্ষণ বিল নিয়ে সরকার কোনো ভাবনায় না রেখে উল্টো আমরা দেখলাম এই সময়ের মধ্যে শ্রমিকদের বিরোধী, তাদেরকে যাতে বেশি ঘন্টা কাজ করানো যায়, তাদেরকে যাতে শ্রমিক মূল্য কম দেওয়া যায়, তার জন্য 4টা শ্রমকোড সেখানে পাস করানো হয়েছে। অ্যান্টি ফার্মার 3টা বিল পাস করানো হয়েছে, কিন্তু মহিলা সংরক্ষণ বিল সেখানে নিয়ে আসা হয় না। এইগুলি পাস করাতে কোনো অসুবিধা নেই, ভোটাভুটিরও কোনো দরকার নেই, পাস করিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেইটা সেখানে আনা হয় না। সারা দেশে মহিলা সংগঠনগুলি সেখানে প্রতিবাদ করলো, জানান দিল যে
এইটা যাতে করা হয়, এত বিল পাস হচ্ছে, এটা কেন করা হয় না? এই ধরনের একটা পরিস্থিতিতে 24-এ যেহেতু নির্বাচন, লোকসভা, বিরূপ প্রতিক্রিয়া মহিলাদের মধ্যে সারা দেশে যেহেতু শুরু হয়েছে, এই কারণে 23 সালে এই বিলটাকে সেখানে উত্থাপন করা হয়েছিল। 28শে সেপ্টেম্বর সেটা পাস হয়, এই নারী শক্তি বন্ধন অধিনিয়ম। এই যে এটা পাস হয়েছে, এই বিলটা উপস্থাপন পাস হয়, তো সেখানে এটা সামনে যে লোকসভা নির্বাচন, আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করছি, লোকসভা নির্বাচনটা ছিল, সেটাকে মাথায় রেখে এটা করা হয়েছে। কিন্তু এটা কিন্তু পাস হয়ে গেছে, এটা পাস হয়ে গেছে। কিন্তু এখানে এই জায়গাতে একটা বিষয় ছিল যে নারী সংরক্ষণ বিল কার্যকরী হবে জনগণনা ও আসন বিন্যাসের পর। তো জনগণনা তো এখন চলছে, তার মানে 2024 সালের লোকসভাতেও এইটা কার্যকরী হবে না, এই কথাটার পরিপ্রেক্ষিতে। এই কথাটা না থাকলে পরেই 2024-এই কার্যকরী করা সেখানে যেত, এই কথাটা না থাকলে পরে। কিন্তু তার মানে 2024-ও সেটা সেখানে কার্যকরী হলো না। এখন এই যে বিলটা এখানে নিয়ে এসেছে, এই বিলটার সাথে ডিলিমিটেশনের কোনো বিষয় নেই, এটা আলাদা ডিলিমিটেশন। এবং এই ডিলিমিটেশন করতে বলা হচ্ছে 2011 সেন্সাসের হিসাবে এই ডিলিমিটেশন সেখানে করা হবে। এবং সরকার থেকে, কেন্দ্রীয় সরকার থেকে কোন রাজ্যে কতটা আসন হবে, 543 থেকে 850 নিয়ে যাওয়া হয়েছে, সেটাও এখানে উপস্থাপন করা হয়েছে। স্যার, আমি আপনাকে বলছি যে আমাদের এই যে বৈচিত্র্যময় ভারতবর্ষ, তার কালচার, তার জনসংখ্যা, তার অনেকগুলি রাজ্য, সবগুলিকে মিলিয়ে ভারতবর্ষের লোকসভার সিট নির্ধারণ করতে হয়। তাহলে বলে আমাদের যে একাত্মতা, আমাদের যে ঐক্য, তা বিঘ্নিত হতে পারে। এই কারণে 4 লক্ষ মানুষের যে রাজ্য, তারাও একটা লোকসভা সিট পায়, আবার 42 লক্ষ মানুষের রাজ্য 2টা লোকসভা সিট পায়। এই কারণে কাজেই একটা লোকসভার ডিলিমিটেশন হতে গেলে তার একটা কমিশন হতে হবে, রাজ্যগুলির কথা শুনতে হবে, বিভিন্ন লোকদের কথা শুনতে হবে, সেইগুলি করে এই ডিলিমিটেশন করা হবে। এটাকে বাদ দিয়ে নারী সংরক্ষণ বিল আন্তরিক যদি হয়, শুধুমাত্র নারী সংরক্ষণ, এখন যা সিট আছে তার মধ্যে যখন বাড়বে সিট, তখন নিয়ম অনুসারে প্রবর্তনও বেড়ে যাবে। কাজে সেদিক থেকে এইটা কোনো প্রয়োজন ছিল না আনার। আমি মনে করি যে মানে এটা অ্যাকচুয়ালি সরকার পক্ষই আন্তরিক না, তাহলে পরে 2014 থেকে 19 এই সময় এটা পাস করে নিয়ে যেত, তাদের জন্য এটা সেখানে পাস হচ্ছে না। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন নারী শক্তি বন্ধন অধিনিয়ম মাননীয় গোপাল রায়জি। সময়টা একটু খেয়াল রাখবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 10 মিনিট, সময়টা 10 মিনিট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় চিফ হুইপ জন পার্টিসিপেট করবে, নাম যারা দিয়েছে। নিয়ম হলো ভাগ করতে হয়, কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী, সেগুলি আমি বলি নাই। যেহেতু অপোজিশনের সংখ্যা কম, তারা কম পাওয়ার কথা, আমি সেজন্য বলছি টোটাল কোনো পার্সেন্টেজের দরকার নেই। 25 জন পার্টিসিপেট করবে। কতজন দেখুন, 270 মিনিট, সিএম সাহেবের জন্য 30 মিনিট। এই সোজা এত কম লাগে, এত মধ্যে শেষ করতে হবে। এটা আমাদেরও যারা যারা তাই করবে। সুতরাং এটা যদি কোনো এরপরে চলতে থাকবে, অপোজিশন এটা কি, আমার তো মনে হয় এরকমই করা উচিত না, আরো বাড়াতে হবে। বলেন, যত ইচ্ছা বলেন।
5টার মধ্যেই শেষ করুন, মানে বা সময়ের মধ্যে। তবে অবশ্যই যেহেতু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আমরা করছি, এটা এইভাবে ভাগ করলে হবে না, অপোজিশনকে একটু তো সময় দিতে হবেই। তাহলে এক কাজ করুন, যতক্ষণ ইচ্ছা বলুক, যতক্ষণ ইচ্ছা, দেখি দমটা কার আছে কত ক্লিয়ার হয়ে যাক। স্যার এটা একটা পরীক্ষা, দম আছে কত বলুন। অনারেবল মেম্বার গোপাল রায়, কি আশ্চর্য কথা, দম নাই। স্যার, আমি প্রথমেই বলবো যে মাননীয় চিফ হুইপ মহোদয় যেটা এনেছেন উইথ এ ভিউ টু ফার্দার স্ট্যাগনেটিং, তার মানে নারী সংরক্ষণ বিলটা বর্তমানে চালু আছে। এটা হয়তো বিধানসভা লোকসভায় নেই। আমি যেটা বলবো এখানে স্যার, ইট ইজ অ্যাডমিটেড ফ্যাক্ট যে কংগ্রেস ইজ দ্য অনলি পার্টি, আমাদের নেতা প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্বপ্ন ছিল নারীদের সংরক্ষণের জন্য, যেটা 1989-এ উনি বিল এনেছিলেন পার্লামেন্টে। কি এটা হলো পঞ্চায়েত এবং নগরপালিকা 33%। এটা এখনো পরবর্তী সময়ে আমাদের নেত্রী সোনিয়াজি এবং তদানীন্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের উদ্যোগে এটা ইন অ্যান্ড অ্যারাউন্ড 50% হয়েছে, যার দৌলতে নারী শক্তি মায়েরা বোনেরা এখন ভারতবর্ষে নগরপালিকা এবং আপনার গ্রাম পঞ্চায়েতে মোর দেন 50 লাখ মহিলা রিপ্রেজেন্টেটিভ আছেন। আমি এখানে একটি কথা বলতে চাই, মাননীয় চিফ হুইপ মহোদয় এনেছেন ভালো কথা, কিন্তু আমার মনে হয় ছোটবেলায় দেখেছি চ্যারিটি বিগিনস অ্যাট হোম। 12 জন মন্ত্রী আছেন মুখ্যমন্ত্রী সমেত, অবস্থাটা দেখুন। একমাত্র ভরসা আমরা ছোটবেলায় দেখেছি সান্ত্বনা পুরস্কার, একমাত্র সান্ত্বনা চাকরি আছেন। এদিকে মেম্বার আমি যেটা এখানে বোধহয় ট্রেজারি ম্যাচে বোধহয় মহিলা মেম্বার নেই, বোধহয় সিপিএম পার্টির আইনসির বোধহয় মেম্বার, এরা বোধহয় ফিমেল বোধহয়। ডিলিটেড মাই টাইম, যেটা নষ্ট করছেন উনি বারবার উঠে। আমি যেটা বলছি, কেন উত্তেজিত হচ্ছেন রতনবাবু, আমি যেটা বলছি ইট ইজ অনলি দ্য কংগ্রেস একটা ইনস্টেন্স রেখেছেন নারী শক্তি বিকাশে। কংগ্রেস জানতেন, আমাদের রাজীবজি পার্লামেন্টে বলেছেন লোকসভায় এবং রাজ্যসভায় যে আমাদের শক্তি হলো পাখার মতো, পাখার দুটা যেমন ডানা, একটি বিবেকানন্দ বলেছেন একটি হলো পুরুষ আর একটি নারী, দুটা সম, প্রায় সিমালটেনিয়াসলি দুটা স্ট্যাগনেন্ট করতে হবে। আপনি নিশ্চয়ই বুঝেছেন। আমি যেটা বলছি যে আমরা 37 এবং 73 এবং 74 অ্যামেন্ডমেন্ট করে আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাওজি এটা পার্লামেন্টের উভয় সভায় আমরা কি করেছে, তখন পার্লামেন্টের যে কমিটি আছে সর্বদলীয় কমিটি আলোচনা করে 1 মিনিটে পাস হয়ে গেছে। এইবারে যে বিলটা এনেছে মাননীয় আমাদের বিশ্বগুরুজি 16 এবং 16 to 18, সেটা কি এখানে একটা কন্ডিশনাল একটা বিলের সংশোধন। এটা তো 2023 সালে 23 সালে আমরা পাশ করেছিলাম সর্বসম্মতিক্রমে। আমরা কংগ্রেস সব সময় আমরা এই নারী শক্তির জন্য এগিয়ে এসেছে। এটা কংগ্রেসের এটা প্রতিষ্ঠাতা, এই নারী শক্তি কংগ্রেস এটা করেছে। আপনারা কি করেছেন? আমরা 1992 এবং 93 সালে এটাকে আমরা কি করেছি, আমরা এটা পার্লামেন্টে লোকসভা এবং রাজ্যসভা পাশ করেছি সবার সঙ্গে বসে। এটা আলোচনা করতে হবে, আন্তরিকতা থাকতে হবে, পলিটিক্যাল ইন্টেনশন থাকা উচিত নয়। এটা যেটা এনেছে এবার আমার মাননীয় চিফ হুইপ মহোদয় বলেছেন যে কি একমাত্র শিলা দীক্ষিত আমাদের মুখ্যমন্ত্রী ছিল, কিন্তু উনি ভুলে গেছেন আমাদের উড়িষ্যার প্রধানমন্ত্রী ছিলেন, নন্দিনী সরস্বতী ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন উড়িষ্যা, এটা আপনি ভুলে গেছেন। আমি যেটা বলবো, কংগ্রেস একমাত্র দল, ভারতের আসামেও ছিল,
আমাদের ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথা ভুলে গেছেন। আমি যেটা বলছি, এখানে আপনার বিল এনে আমরা এখান থেকে যে আমরা দিল্লিকে বলবো পাস করুন পাস করুন, আসল ইঞ্জিন যদি খারাপ হয়ে যায় কত ধাক্কা দেব? ইঞ্জিনই তো খারাপ। ইঞ্জিন 18 একটা বিল পাস করেছিল মোদিজি, বিশ্বগুরু মোদিজি। কি মহিলা বিল পাস হয়েছিল পার্লামেন্টে এবং বিধানসভায়, কিন্তু করে উনি তখন, আমার এখনো মনে আছে, উনি বলেছেন 2029 এটা এফেক্ট হবে। কেন স্যার? 23-এ পাস করে জনরোষে উনি থাকতে না পেরে, সিট থাকতে না পেরে উনি কি করেছেন? মহিলা বিলটাকে পিছিয়ে দিয়েছেন। 23, 24, 25, 26 এখন এসে বোধোদয় হয়েছে না, এটাকে একটা কন্ডিশনাল দিয়ে 5 রাজ্যে নির্বাচন করতে হবে। পশ্চিমবাংলা মহিলাদের সম্মান বলছেন। এখানে পশ্চিমবাংলায় যে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জি মহোদয়া, 2011 সালে জোট হয়ে কংগ্রেস সাহায্য করেছে, কংগ্রেস এবং টিএমসি জোট হয়ে ক্ষমতা এসেছিল প্রথম। এখানে 21 সালে মাননীয় বিশ্বগুরুজি কি বলেছেন? ও দিদি, এটা কি স্যার মহিলাদের প্রতি সম্মান? আমি আপনাকে বলি, আমি যেটা বলছি, মহিলাদের প্রতি সম্মান জানাতে হলে মহিলাদের শ্রদ্ধা করতে হবে। রতন বাবুকে আমি অনুরোধ করব, প্লিজ ডিস্টার্ব করবেন না, যখন জায়গা মতন যায় তখন আপনি চিৎকার করেন। আমি যেটা বলছি, প্রথম বিধানসভা এই মন্ত্রিসভা 4 জন করা হোক না স্যার, আমাদের কি আপত্তি? আমরা তো করবো না। আপনাদের মন্ত্রিসভা রোটেশনালি করা হোক, যেমন নগর পঞ্চায়েত এবং পঞ্চায়েত আমাদের যে অ্যারাউন্ড 50% এখন রিজার্ভেশন চালু করেছে কংগ্রেস, সেটার মধ্যে রোটেশনালি হচ্ছে, চেয়ারম্যান হবে ঘুরে ঘুরে এখানে প্রধানমন্ত্রী হবে, কি অসুবিধা আছে? আমরা তো চাই স্যার যে মহিলা বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যাক, কিন্তু এই যে দুরভিসন্ধি করে আজকের মোশনটা এনেছে যে কি 2011 সালের সেন্সাস অনুযায়ী, হাউ ইজ ইট পসিবল? স্যার সেন্সাস তো 10 বছর পর হওয়া উচিত। 2021 সালে একটা বাহানা আপনারা, যাই হোক আপনারা বলছেন যে কি এখানে কোভিড হয়েছিল, তারপর ঠিক আছে, কোভিড তো শেষ হয়ে গেছে স্যার 21-এর পর। 22, 23, 24, 25, 26 5 বছরের সেন্সাস করা যায়নি। তারপরও এখানে মেনশন করেছে কি ST SC থাকবে। কেন? হোয়াই নট ওবিসি, হোয়াই নট মাইনরিটিস? মহিলাদের কেন হবে না স্যার? আমরা এগুলি সংশোধন করে পাশ করুন। আপনাদের বলছি, এখানে তো আগর ত্রিপুরার বিধানসভায় আমরা বসছি, আমরা স্যার বিজনেস অ্যাডভাইস কমিটি আমি বলেছি আমরা সমর্থন করি, কোনো অসুবিধা নেই। কিন্তু বক্তব্য হলো বিলটা যেভাবে এনেছেন বা পার্লামেন্টে যেভাবে এনেছেন, রাজনৈতিক উদ্দেশ্য পার্লামেন্টে কেন আনা হয়েছে? 5 রাজ্যে নির্বাচন। এখন সেটা ফেল করেছে, পক্ষে পড়েছে 298 আমার মনে হয়, আর বিপক্ষে পড়েছে 230। কেন বিপক্ষে পড়বে? আমরা তো অলরেডি কংগ্রেস এই মহিলা বিলের প্রতিষ্ঠাতা ইন্ডিয়াতে পথপ্রদর্শক, কংগ্রেস কেন বিরোধিতা করবে? আমরা তো সঙ্গে আছি, ইন্ডিয়া জোট আপনাদের সঙ্গে আছে। এখানে একটু যুক্ত করে নিন যে না